রাজধানীর বারিধারায় ফুটপাতে চায়ের দোকানে বেপরোয়া বাস, নিহত 2 জন, চালক পলাতক। বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজে যাত্রীদের দুঃস্বপ্নে পরিণত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা। অসহায় মেয়র, ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসীনতাকে দুষছেন সব পক্ষ। কর্ণফুলী নদীর অবৈধ দখলে গত 1.5 দশকে কয়েক হাজার কোটি টাকা ক্ষতি দাবি। উচ্ছেদ অভিযান আরও জোরদারের আহ্বান বিশেষজ্ঞদের। ফার্মার্স ব্যাংকের নতুন নামে যাত্রা গ্রাহকের কাছে আস্থা ফেরানোর সুযোগ, বলছেন অর্থনীতিবিদরা। নয়া কর্তৃপক্ষের অন্যতম চ্যালেঞ্জ ঋণের টাকা ফেরত পাওয়া। এবং চাঁপাইনবাবগঞ্জের গাছে গাছে আমের মুকুল, আগাম ফলন পাওয়ার আশা বাগানীদের। আম নামানোর যৌক্তিক সময় নির্ধারণের দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। রাজধানীর বারিধারায় ফুটপাতের চায়ের দোকানে বাস ঢুকে পড়ে নিহত হয়েছেন 2 জন। বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোররাত 3:45টার দিকে দেওয়ান পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে হঠাৎ রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই চা দোকানি শাহিন ও নিরাপত্তা কর্মী কবির মারা যান। তাদের বাড়ি পিরোজপুর ও বাগেরহাটে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে বারিধারার এই জায়গায় টং দোকানটি চালাতো শাহিন। এ ঘটনায় গাড়ির চালক ও সহকারীকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। বাড়ি গেছে গাড়ি সব ধুমো হয়েছে ওরে কালি গাড়ি শুনলাম যে কালি টাস লাগে লাগছে দৌড়ে আইসি মানুষ কিচ্ছু নাই গিয়া। এখানে একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরে আমি ওইদিকে ফিরে দৌড় দিছি, দৌড় দিয়ে পাশে ফিরে দেখি কি এখানে ধুমো হয়ে গেছে, অন্ধকার। একজনের নাম হচ্ছে শাহিন, চার দোকানদারি করে রাত্রে 10টা পর্যন্ত। তারপর এখানে ভ্যান আছে, ভ্যানে এখানে ঘুমায় থাকে। আর আরেকজন মারা গেছে, সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি গার্ড, আমরা এই জায়গায় নিরাপত্তার জন্য রাখছি, তার নাম হচ্ছে কবির। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করি। ড্রাইভার ঘটনাস্থল থেকে পলাতক আছে। আমরা ড্রাইভারকে আটক করার কার্যক্রম অব্যাহত রেখেছি। যত দ্রুত সম্ভব তার নাম ঠিকানা সংগ্রহ করে তাকে আটক করে আইনের আওতায় আনা হবে। টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, এই 12 কিলোমিটার পথ পাড়ি দিতে 12 মাসই দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। আর গাজীপুরবাসীর জন্য যেন গলার কাঁটা এই মহাসড়ক। একদিকে নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প, অন্যদিকে খানাখন্দ। সব মিলিয়ে যানজট আর ধুলায় অতিষ্ঠ জনজীবন। এ পরিস্থিতিতে খোদ মেয়রও নিজের অসহায়ত্বের কথা বললেন। ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কথা স্বীকার করেও প্রকল্প পরিচালকের দাবি, দুর্ভোগ এখন নাকি কমে এসেছে। রাশেদ লিমনের রিপোর্ট। টঙ্গী থেকে গাজীপুর 12 কিলোমিটারের এই পথ পাড়ি দিতে 30 থেকে 40 মিনিট সময় লাগার কথা থাকলেও এখন লাগছে কমপক্ষে 2 থেকে আড়াই ঘন্টা, কখনো কখনো 3 থেকে 4 ঘন্টাও লেগে যায়। একসময় অবৈধ দখলে রাস্তা সরু থাকার কারণে যানজট হলেও এখনকার বিষয়টি উন্নয়নের বিড়ম্বনা। এজন্য ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসীনতাকেই দুষছেন এ পথে চলাচলকারীরা। 10 মিনিটের রাস্তায় আমরা 3 ঘন্টা আছি, রাস্তা জ্যামের কারণে আমরা গাড়ি চালাতে পারতেছি না। এখান থেকে এয়ারপোর্ট যেতে 1 ঘন্টা টাইম লাগে, এর ভিতরে আমরা এখন 5 ঘন্টা যেতে পারি না। আগে 3 ট্রিপ চালাইতে পারতাম, এখন 1 ট্রিপ 2 ট্রিপ এরপর হয় না। এছাড়া বিড়ম্বনায় আছেন গাজীপুর নগরবাসীও। ধুলায় বিবর্ণ এখন মহাসড়কের আশেপাশ এলাকা। স্বাস্থ্য ঝুঁকি তো আছেই, সেই সঙ্গে প্রকল্প এলাকায় চলাচলের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ভোগান্তি এখন তাদের নিয়তি। এখানে জীবনের ঝুঁকি আছে, তারপর বাচ্চা কাচ্চা, মহিলা, এরা তো আরো সমস্যা। নগরবাসী কিংবা এই পথে চলাচলকারীদের এমন দশায় অস্বস্তিতে স্থানীয় মেয়রও। মাত্র এই 19 কিলো রাস্তা, যেখানে 15 মিনিট সময় লাগার কথা, এখানে প্রায় 3-4 ঘন্টার সময় আপ ডাউনে চলে যায়। আমরা চিঠি দিয়েছি, যোগাযোগ করেছি, তারা শুধু মুখেই বলে, তো বাস্তবে আমরা কাজটা কোনো সম্পূর্ণ দেখতে পাচ্ছি না। যদিও প্রকল্প পরিচালকের দাবি, দুর্ভোগ আগের চেয়ে কমে এসেছে। এই ভোগান্তি আমি নতুন বলবো না, এবং এই ভোগান্তি নিরসনের জন্যই আমরা কাজ করতেছি। আমাদের ঠিকাদারের অবশ্যই দুর্বলতা আছে, আমি এটা সম্পূর্ণ অস্বীকার করি না। তো ওখানে আসলে গাড়ি ঘোড়া চালু রেখে সবগুলো কাজ করা আসলে 2020 সালের জুন নাগাদ গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানান তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, গাজীপুর।
কর্ণফুলী নদীর অবৈধ দখল শুধু নদীকেই ঝুঁকিতে ফেলেনি। গত ১.৫ দশকে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। বিশেষ করে জোয়ারের পানির পাশাপাশি বৃষ্টির পানি নামার পথ বন্ধ হয়ে যাওয়ায় নগরীতে যেমন জলাবদ্ধতার সৃষ্টি হতো, তেমনি দিনের পর দিন ডুবেছিল চাকতাই, খাতুনগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠান এবং গুদামগুলো। এ অবস্থায় চলমান উচ্ছেদ অভিযান আরও জোরদারের আহ্বান বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন কমল দে। 2014 সালে সর্বশেষ জরিপে কর্ণফুলী নদীর দুতীরে 2112টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছিল। আর এই গত কবছরে অবৈধ স্থাপনার সংখ্যা আরও বেড়েছে, যেগুলো এখনো তালিকাভুক্ত হয়নি। আর এই অবৈধ স্থাপনার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো বন্দর নগরী চট্টগ্রাম। নগরীর শাহ আমানত সেতু থেকে ফিরিঙ্গি বাজার হয়ে বারেক বিল্ডিং বাংলা বাজার ঘাট পর্যন্ত 10 কিলোমিটার এ পথে গড়ে উঠেছে হাজার হাজার স্থাপনা, যার অধিকাংশই করা হয়েছে কর্ণফুলী নদীর বিশাল অংশ দখল করে। দুটির অবৈধ দখলের কারণে ক্রমশ নাব্য সংকটে পড়ছিল খরস্রোতা এই নদী। নদীর তীর দখল করে যেমন বসতি স্থাপন করা হয়েছে, তেমনি গড়ে তোলা হয়েছে শিল্প কারখানা। যদি নাব্যতা হারিয়ে ফেলে তাহলে চট্টগ্রাম শহরের যে ড্রেনেজের যে একটা সিস্টেম আছে সেটা কিন্তু আর পানি যেতে পারবে না। যখন না যাবে তখন ফ্ল্যাশ ফ্লাড হবে, পুরো নগরটা একটা অকেজ ডাস্টবিনে পরিণত হয়ে যাবে। গত 1 দশক ধরে বর্ষা মৌসুমে নগরীতে জলাবদ্ধতার সমস্যা প্রকট আকার ধারণ করে। আর এই জলাবদ্ধতার সমস্যার জন্য বিশেষজ্ঞরা মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেন কর্ণফুলী নদীর দখলকে। 2010 সাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে আন্দোলন শুরু হলো। প্রভাবশালীদের হস্তক্ষেপে তা বারবার ভেস্তে গেছে। প্রচুর প্রভাবশালী এবং এদের বিভিন্নভাবে ক্ষমতাবান এবং ওই রাজনৈতিক প্রভাবে প্রভাবিত ছিল, সেই জন্য হয়তো দখল করা উচ্ছেদ করা যায়নি এতদিন। নদীর দুই তীরের জায়গা দখল করে তারা ক্ষান্ত হয়নি। দখল করে নাই পণ্যবাহী নৌকা এবং ট্রলার চলাচলের মাধ্যম, চাকতাই এবং রাজাখালী খালের মুখসহ জোয়ারের পানি চলাচলের আশপাশের সবগুলো খাল। ফলে শুষ্ক মৌসুমও জোয়ারের পানিতে তলিয়ে যায় ব্যবসায়িক প্রাণকেন্দ্র চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকা। গত বর্ষা মৌসুমে পানিতে ডুবে এখানকার 500 কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে। সব জায়গায় পানি সয়লাভ হয়ে যেত, যার কারণে আমাদের কোটি কোটি টাকার পণ্য নষ্ট হয়ে যেত। ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে মিশেছে 87 কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী নদী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জেলা প্রশাসনের নেতৃত্বে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামে কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। এই মুহূর্তে নগরীর সদরঘাট এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। শাফিন, আপনাকে বলতে পারি যে কর্ণফুলী নদী, যেটাকে বন্দরের প্রাণ বলা হয়, এই কর্ণফুলী নদী থেমে গেলে কিন্তু বন্দর থেমে যাবে, বন্দর অচল হয়ে যাবে, কারণ এটি জোয়ার ভাটার নদী। সেই কর্ণফুলী নদী যে এত গুরুত্বপূর্ণ, সেই কর্ণফুলী নদীর উপর যে 2128টি অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো গতকাল থেকে অবৈধ স্থাপনাগুলো সরাতে শুরু করেছে। আজকে দ্বিতীয় দিনে আপনি হয়তো, আমি আপনাকে ক্যামেরার মাধ্যমে দেখাও, দ্বিতীয় দিনে বুলডোজার, হুইল ড্রেজার, এক্সাভেটর দিয়ে সে বিভিন্ন যে লবণের গুদাম এবং কোল্ড স্টোরেজ সহ বিভিন্ন যে পাকা দালান টিন শেড রয়েছে সবগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশন, সিডিএ, বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে। তারা সবাই একসাথে কিন্তু এই অভিযানটি পরিচালনা করছেন। এখানে বিপুল সংখ্যক র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, যাতে করে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে না পারে। আপনাকে একটি ইতিহাস, ছোট্ট একটি ইতিহাস বলি। 2010 সালে কিন্তু হিউম্যান রাইটস পিচ পর বাংলাদেশে একটি রিট করেছিলেন আদালতে। সেই রিটে বলা হয়েছে কর্ণফুলী দখল এবং নতুন করে কোনো রকমের স্থাপনা করা যাবে না। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা বলেছিলেন যে নদীর সীমানা নির্ধারণ করতে। 2014 সালে সেই সীমানা নির্ধারণ করার পর 2127টি স্থাপনা তারা আদালতে প্রেরণ করেছেন, প্রতিবেদন দিয়েছেন। সেই প্রতিবেদনের প্রেক্ষাপটে কিন্তু 2016 সালে আদালত একটি নির্দেশনা দেন যে 90 দিনের মধ্যে সব ধরনের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হবে। তারই অংশ হিসেবে 2 বছর পর নানা জটিলতা কাটিয়ে এবং নানা আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে বহুবার কিন্তু আমরা দেখেছি এখানে উচ্ছেদ অভিযান শুরু করেছে, কিন্তু সেটি দীর্ঘস্থায়ী হয়নি, সেটি ফলপ্রসূ হয়নি। এখন একেবারে জৌরসরে একেবারে সব ধরনের বাধা বিপত্তি পেরিয়ে আজকে গতকাল থেকে নতুন করে শুরু হয়েছে কর্ণফুলী অবৈধ স্থাপনা। আপনি জানেন কর্ণফুলীর এই পতেঙ্গা থেকে মোহরা পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকাকে তারা 3 ভাগে বিভক্ত করেছে। এখন মাঝখানে যে এলাকাটি রয়েছে, বিশেষ করে সদরঘাট থেকে বিল্ডিং পর্যন্ত, সেই এলাকায় কিন্তু গতকাল থেকে অভিযান শুরু করেছে এবং গতকালে কিন্তু প্রায় 80টির মতো অবৈধ স্থাপনা তারা উচ্ছেদ করেছে, যেটি জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট যেটি বললেন, এবং তারা 4 জায়গা তারা দখল করেছেন। এবং
এবং আজকেও কিন্তু যেই মাঝখানে যেই অংশটি অর্থাৎ সদরঘাট থেকে বারেক বিল্ডিং মধ্যে সেই অংশে কিন্তু আজকে অভিযান চালাবে। এই অংশটি 2-1 দিন সময় লাগতে পারে তারা বলছেন। এর পরবর্তী তারা পতেঙ্গা, বন্দর, ইপিজে সহ যে এলাকাগুলো সেখানে অভিযান চালাবে। এরপরে চাকতাই থেকে শুরু করে উপরে মহারাপুঞ্জ যে অংশগুলো রয়েছে সেখানে তারা অভিযান চালাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে। আপনি হয়তো আমরা সকাল থেকে এখানে দেখেছি বিপুল সংখ্যক র্যাব রয়েছে, বিপুল সংখ্যক পুলিশ রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে। এখানে যেই এক্সকাভেটর সহ যেই হুইল রেজার এবং বুলডোজার সহ নানা ধরনের ভারী যন্ত্রপাতি দিয়ে কিন্তু এগুলো কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। আমি কিছুক্ষণ আগে কিন্তু পতেঙ্গার যে ভূমি কর্মকর্তা তাহমিলুর রহমান রয়েছে তার সাথে কথা বলে তিনি বলছেন কোনো জটিলতা নাই, কারণ উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে অন্তত শুধু 6টি প্রতিষ্ঠান ছাড়া সব প্রতিষ্ঠানকে তারা ঘুরিয়ে দেবে এবং অবৈধ স্থাপনা তারা করবে বলে তারা জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারে প্রথম দিন কালকে 80টি স্থাপনা তারা উচ্ছেদ করেছে, আজকে সকাল থেকে 10 থেকে 12টি স্থাপনা উচ্ছেদ করেছে এবং আজকে সারাদিনে এই অভিযান অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল চট্টগ্রামের মাঝিরঘাট থেকে সর্বশেষ তথ্য। শাফিন। চট্টগ্রাম থেকে কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। তিক্ত অতীত ভুলে ঘুরে দাঁড়াতেই পদ্মা নামে যাত্রা শুরু করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ফার্মার্স, জানালেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে আসা অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ ঋণের টাকা ফেরত পেতে ও আমানত সংগ্রহে সবাইকে একসাথে কাজ করার পরামর্শ দিয়েছেন। অর্থনীতিবিদদের মতে দীর্ঘমেয়াদে গ্রাহকদের আস্থা ফেরাতে সার্বিকভাবে ব্যাংকের আর্থিক হিসেবে ইতিবাচক ফল আসতে হবে। বিস্তারিত হরিপদ সাহার রিপোর্টে। 2013 সালে অনুমোদন পাওয়া ফার্মার্স ব্যাংক পরিচালনা শুরুর 3-4 বছরের মাথায় নানা অনিয়ম ও ঋণ জালিয়াতিতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এক পর্যায়ে প্রতিষ্ঠানটি গ্রাহকের আমানতের টাকা ফেরত দেওয়ার সক্ষমতাও হারায়। ব্যর্থতা ও অনিয়মে সরাসরি জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে পদত্যাগ করতে বাধ্য হন ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরাও। এ ব্যাংক ঘিরে আর্থিক খাতের সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপে মূলধন যোগান দিয়ে গত বছর ব্যাংকটির 68% মালিকানায় আসে রাষ্ট্রায়ত্ত 5 প্রতিষ্ঠান সোনালী, জনতা, রূপালী, অগ্রণী ব্যাংক ও আইসিবি। এছাড়া বাকি অংশের মালিকানায় আছে আরও 4 আর্থিক প্রতিষ্ঠান। আমাদের ম্যানেজমেন্ট যে পরিবর্তন করছে এবং আমরা পরিবর্তন চাই, সেটার একটা অংশ হচ্ছে যে নাম পরিবর্তন। অতীতে যে বার্নিংগুলো সেটা নতুন ম্যানেজমেন্ট এবং পর্ষদ এই জিনিসটাকে ডিজোন করতে চায়। 2018 সালে আমাদের নতুন ডিপোজিট এসছে 490 কোটি টাকা, ক্যাশ রিকভারি 600 কোটি টাকার কাছাকাছি। গ্রাহকদেরকে পেমেন্ট করেছি 2000 কোটি টাকা, যেটা আমরা রিকভারি এবং ডিপোজিট প্লাস আমার 715 কোটি টাকা নতুন ফ্রেশ পেড অফ ক্যাপিটাল। তারপর বন্ড রিলিজ করেছি 285 কোটি টাকা সাবস্ক্রাইব হয়েছে, এটাও ক্যাশ ফ্লোতে গিয়েছে। চেয়ারম্যান সাহেব সহ এমডি সাহেবকে আমরা বলেছি যে বিভিন্ন জায়গায় যে এই কাউন্সিলিং করা, তাদেরকে মিট দ্য বরোয়ার করা, মিট দ্য কাস্টমার করা, এবং এটা করছে এবং আমার মনে হচ্ছে যে জনগণের আস্থা ফিরে আসছে। ব্যাংকটির প্রধান কার্যালয়ে জোরে সোরে শুরু হয়েছে দাপ্তরিক স্ট্যাম্প, সিল, প্যাড সহ নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর নাম বদলের কার্যক্রম। জনবল নিয়োগেও কাজ শুরু করেছে সারা দেশে 57টি শাখায় বিস্তৃত ব্যাংকটি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় ব্যাংকটির প্রতি মানুষের আস্থা ফেরানোর সুযোগ তৈরি হয়েছে বলে মত অর্থনীতিবিদদের। ব্যাংকের উচিত হবে যে সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্নগুলো উঠেছে তার সবগুলোর ব্যাপারেই একটা গ্রহণযোগ্য ইতিবাচক উত্তর দেবার মতো অবস্থা তৈরি করা। তাহলে ধীরে ধীরে সে হয়তো তার নাম পরিবর্তনের প্রক্রিয়ার মাধ্যমে, অন্যান্য পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে সে একটা অবস্থায় যেতে পারতে পারে। 1.5 লাখ গ্রাহক নিয়ে ফার্মার্স ব্যাংকের আমানত সহ মোট দায় প্রায় 5200 কোটি টাকা। 2009 সালে মালিকানা এবং ব্যবস্থাপনা পরিবর্তনের মধ্য দিয়ে বেসরকারি খাতের ওরিয়েন্টাল ব্যাংক হয়ে যায় আইসিবি ইসলামিক ব্যাংক, কিন্তু গত 1 দশকেও খাদে পড়ে যাওয়া ব্যাংকটি উঠে দাঁড়াতে পারেনি। এবার ফার্মার্স ব্যাংক নাম বদলে হওয়া পদ্মা ব্যাংক কতটুকু সফল হয় সেটাই এখন দেখার বিষয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার 4 দিন পেরিয়ে গেলেও শেষ হয়নি প্রস্তুতি। রাস্তা তৈরির জন্য ইট বেছানোর কাজ চলছে। কোথাও কোথাও এখনও চোখে পড়ে বালুর স্তূপ। ধুলোবালিতে অতিষ্ঠ লেখক, পাঠক ও প্রকাশকরা। তবে 2-1 দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিল আয়োজক কমিটি।
এবারের গ্রন্থমেলার পরিধি বেড়েছে, বিন্যাসেও এসেছে পরিবর্তন। তবে প্রাণের মেলায় ধুলোর আস্তরণ। অস্থায়ীভাবে রাস্তা নির্মাণে ইট বালু ব্যবহার করা হয়েছে, এতে মেলার বাতাসে ধুলোর পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি। বিড়ম্বনায় পড়েছেন লেখক, পাঠক ও প্রকাশক। প্রচুর ধুলো এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু ধুলোর মাত্রাটা বাড়ে। এক পর্যায়ে সন্ধ্যার দিকে অসহনীয় অবস্থা হয়ে ওঠে। এরা পানি হয়তো সকালে দিয়ে যায় আর হয়তো বা আসে না। এটা পানি যদি একটু ঘন্টাখানি পরপর দিলে একটু ভালো হয়। ধুলার কারণে অনেকে অ্যাজমা জাতীয় রোগে ভোগেন। আমিও এই ব্যাপারটার সাথে ইউজ টু না। এছাড়াও 4 দিন পেরিয়ে গেলেও সকল প্রস্তুতি শেষ করতে পারেনি আয়োজক প্রতিষ্ঠান। মেলা চলাকালীন সময় ইট বিছানোর কাজ চলছে। এ ধরনের সমস্যা প্রতি বছরই থাকে, তবে সমাধানে খুব তৎপর ভূমিকা নেই বলে অভিযোগ প্রকাশকদের। আমার স্টলের সামনে আমি যেন পানি দিয়ে রাখি, সেটাও পারছে না, কারণ কর্তৃপক্ষ আমাদের যারা স্টল কর্মী আছে তাদেরকে তো 5 মিনিট আগে ঢুকতে দেওয়া হয়, তাদেরকে মিনিমাম 1 ঘন্টা আগে ঢুকতে দিলে তারা গুছিয়ে গাছিয়ে পানি ঢেলে ছিটিয়ে তারা ঠিক পরিচয় করতে পারে। এবারের গ্রন্থমেলার শিশু চত্বর শিশুদের উপযোগী করে যথেষ্ট জায়গা রেখে করা হয়নি বলে অভিযোগ অভিভাবকদের। আজকে ছুটির দিন না, ছুটির দিন হলে কিন্তু বাচ্চাদের আরো অনেক বাচ্চারা আসে, অনেক ভিড় হয়, তখন কিন্তু প্রবলেম হয়। ঠিক আছে, শিশুরা আরো দৌড়াদৌড়ি করতে পারবে, যদি স্পেস একটু বেশি হয় সেক্ষেত্রে আরো ভালো হয় আর কি। পরিসরটা আরেকটু বড় করে যদি খোলামেলা করা যেত বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য, এবং বিজ্ঞান ভিত্তিক কোনো যদি আয়োজন রাখা যেত সেক্ষেত্রে মনে হয় আরো ভালো হতো। নানা সমস্যার কথা আমলে নিয়ে মেলার আয়োজক কমিটির সদস্য সচিব দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। সামগ্রিক যে পরিপ্রেক্ষিত যে আয়োজন, সেই আয়োজনের তুলনায় খুবই কম। তবু আমরা দুঃখিত যে কিছু সমস্যা হচ্ছে, সেটা যাতে না থাকে এই 2-1 দিনের মধ্যে আমরা সমাধান করে ফেলব। বিগত বছরগুলোর তুলনায় এবারের মেলা নান্দনিক হলেও ছোট ছোট সমস্যার সমাধানে আয়োজক প্রতিষ্ঠান দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এমনটাই সবার প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। নাটোরে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 5। গতরাতে তাদের আটক করা হয়। র্যাব জানায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে গুরুদাসপুর উপজেলার মসিন্দা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আবু তাহের আর শিহাব উদ্দিন নামে 2 জনকে আটক করা হয়। আটকের পর তাদের কাছ থেকে ফেসবুক মেসেঞ্জারের এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহের আলামত পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে গুরুদাসপুর থানায় মামলা দায়েরের পর তাদের থানায় হস্তান্তর করা হয়। দুই শিক্ষার্থীকে র্যাগিংয়ের দায়ে গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বোর্ডের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত 2রা জানুয়ারি রাতে একই বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রথম বর্ষের রাজেশ ও মাহমুদুল নামের 2 শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরের একটি মেসে ডেকে নিয়ে র্যাগ করে ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের 6 শিক্ষার্থী। এ ঘটনায় ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় তারা। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এর বিচার দাবি করেন। বিষয়টি খতিয়ে দেখে সোমবার জরুরি সভায় অভিযুক্ত 6 শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন প্রশাসন। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের গাছগুলো ছেয়ে গেছে মুকুলে মুকুলে। আগাম মুকুলে আগে ভাগে আম পাওয়ার আশা চাষিদের। পরিবর্তিত আবহাওয়ায় আম নামানোর যৌক্তিক সময় নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। বাগানীদের দাবি, গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস ফল গবেষকদের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। শীত বিদায়ের আগেই চাঁপাইনবাবগঞ্জের আমের বাগানগুলোতে আসছে মুকুল। এবছর স্বল্প শীত, কুয়াশা ও মাটির গুণাগুণে প্রায় 1 মাস আগেই বাগান ভরে উঠেছে জনপ্রিয় লখনা, আমরুপালি, ল্যাংড়া সহ 250 জাতের আমের মুকুলে। তাই কীটপতঙ্গ থেকে মুকুল বাঁচাতে ব্যস্ত সময় পার করছে বাগানীরা। শুষ্ক মৌসুমে মাটি ও পানি দিয়ে বাড়তি যত্ন চলছে দিগন্ত বিস্তৃত আমের বাগানগুলোতে। এখন আমরা বীজ দিচ্ছি, আবার মূল ধরার পর ফল আস্তে আস্তে বড় হবে। মুকুলের গোড়া শক্ত হবে বা মুকুল যেটা বাড়াইছে এখন টাইনা বাহির করবে, আপনার গেন দিতেছি। স্প্রে করা যাচ্ছে কি যে পোকা পুকুনি যেন না লাগে তার লেগে। গাছের গোড়াগুলো খুঁড়া হচ্ছে আর আপনার এই বীজ দেওয়া হচ্ছে,
যেন পোকামাকড়ে যেন মুকুল গালা না খেলে। জলবায়ুর গুণে আগাম মুকুলে আম পাওয়া যাবে প্রচলিত সময়ের আগে ভাগে। তাই বাগানিরা বলছেন, জুন জুলাইয়ে আম নামানোর সরকারি সময় নির্ধারণ হলে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ী বাগানি উভয়ে। এই মুকুলটা সময়ের আগে যেহেতু আসছে, আমও কিন্তু আগে ধরবে। আর আম আগে ধরার কারণে এই আম যদি আমরা বিক্রি করতে যাই, ব্যবসায়ীরা আমরা দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত হব। সরকার নির্ধারিত টাইম দিয়ে দিলে আমরা টাইমের আগে বাজারজাত করতে পারি না আমটা, তখন আমাদের গাছের আম পাইকা পুরো নষ্ট হয়ে যায়। আপনার আগাম মুকুলের যত্নের ব্যাপারে পরামর্শের পাশাপাশি আম নামানোর সময় নিয়ে সতর্ক আছেন বলে জানান এই ফল গবেষক। যখনই আম হারভেস্টিংয়ের সময় আসবে, সেক্ষেত্রে আমরা যাতে কৃষকেরা মানে ঠিকমতো হারভেস্ট করতে পারে এবং তারা ঠিকমতো বাজারে সেটা নিয়ে যেতে পারে, আমরা সেই দিকে সজাগ রাখবো। চাঁপাইনবাবগঞ্জের ২৯,৫০০ হেক্টর জমিতে 2,75,000 মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশের উৎপাদনের প্রায় 3 ভাগের 1 ভাগ। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দেশের অন্যতম মাছ উৎপাদনকারী জেলা ময়মনসিংহ, কিন্তু গত 2-3 বছর ধরে মাছের তেমন দাম না পাওয়ায় লোকসানের মুখে খামারিরা। এ অবস্থায় মাছের খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে সরকারি নজরদারি এবং বিদেশে মাছ রপ্তানির দাবি জানিয়েছে তারা। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ না করায় এমন বিপর্যয়। সাইম আকুন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। দেশে মাছের মোট চাহিদার অন্যতম যোগানদার ময়মনসিংহ জেলা। প্রতি বছর জেলার চাহিদার 4 গুণের বেশি মাছ উৎপাদিত হয় এখানে। সবচেয়ে বেশি মাছ উৎপাদন হয় ত্রিশাল, ভালুকা ও মুক্তাগাছা এলাকায়। গত অর্থবছরে ময়মনসিংহে প্রায় 4.5 লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। বাণিজ্যিকভাবে মাছ চাষ করে ভাগ্য বদল করেছেন অনেকেই। তবে গত 2-3 বছর ধরে মাছের দাম কম থাকায় এবং খাবারের উচ্চমূল্য ও নিম্নমান নিয়ে বেকায়দায় পড়েছেন খামারিরা। মাছ চাষ এবং ব্যাংক ঋণ পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন তারা। এ অবস্থায় মাছের খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে সরকারি নজরদারি এবং বিদেশে মাছ রপ্তানি ও মাছ চাষে ব্যবহৃত বিদ্যুৎ বিল কমানোর দাবি জানিয়েছেন মাছ চাষিরা। খাদ্যটা দাম অনেক বেশি, যার কারণে আমরা ওইভাবে মাছ বিক্রি করলে ওই বিক্রির টাকা, মাছের টাকা উঠে না। মাছটা বিদেশে যত রপ্তানি করা গেলে আবার পুনরায় এই মাছ চাষ দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে ইনশাল্লাহ। সরকার যদি আমাদের কিছু ঋণ সুবিধা দিত, ঠিক আছে, তাহলে আমাদের মাছ চাষ করতে সুবিধা হইত। মাঠ পর্যায়ের মৎস্য কর্মকর্তারা বলছেন, সঠিক পদ্ধতিতে মাছ চাষ না করায় লোকসানের মুখে পড়েছেন খামারিরা। বাংলা মাছ 60 থেকে 70টা বা 50টা, কিন্তু আমরা অনেকেই কি করি, শতাংশে যতটুকু দেওয়ার কথা তার চেয়ে দ্বিগুণ হারে দিয়ে দিই, যার ফলে মাছটা প্রোডাকশন কম হয়, আমাদের খাদ্যের অপচয় হয়, যার ফলে আমরা লসে পড়ে যাই। জেলায় বাণিজ্যিক মাছের খামার রয়েছে 6,371টি, আর এর সাথে জড়িত প্রায় 1 লাখ চাষি। দেশের মোট মাছ উৎপাদনের 11 ভাগ উৎপাদন হয় এ জেলায়, আর পাঙ্গাসের মোট উৎপাদনের প্রায় 50 ভাগই হয় এখানে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বিএসটিআই। সেখানে রয়েছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, জাহিদ, আপনি জানেন যে পানির অপর নাম জীবন, আর এই পানিকে কেন্দ্র করে কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে এবং সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে বিএসটিআই। দীর্ঘদিন ধরে তারা এই অভিযান পরিচালনা করছে। আজকে দক্ষিণ কেরানীগঞ্জে একটি পানির কারখানা এই মুহূর্তে তারা অভিযান পরিচালনা করেছে। আমরা দেখতে পেয়েছি সকাল 6টা থেকে তারা এই অভিযান শুরু করেছে। আমরা দেখছি রাজধানীর বাবুবাজার, মতিঝিল সহ বিভিন্ন জায়গায় অভিযান তারা পরিচালনা করেছে। এই অভিযানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় তারা যেখানেই এই পানির জারগুলি পেয়েছেন, সেই জারগুলি কিন্তু তারা ধ্বংস করছেন। বিশেষ করে এই জারগুলো যেই কারখানাগুলো থেকে উৎপাদন হয়, সেই কারখানাগুলো তারা ধ্বংস করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি কারখানায় অভিযান পরিচালনা করছেন তারা, এবং যেই জারগুলো পেয়েছেন সেই জারগুলো কিন্তু তারা ধ্বংস করছেন। এবং তারা বলছেন যে তাদের এই অভিযান চলছে এবং তাদের এই অভিযান চলমান থাকবে যতদিন পর্যন্ত সাধারণ মানুষ নিরাপদ পানি যতদিন পর্যন্ত না পায়, তাদের এই অভিযান চলবে। এবং আমরা দেখতে পেয়েছি যে তারা রাস্তার বিভিন্ন জায়গায় যখন এক জায়গা থেকে অন্য জায়গায় পানি সরবরাহ করা, সেখানেও কিন্তু তারা অভিযান পরিচালনা করেছেন এবং যেসব পানির জার পেয়েছেন সেগুলো ধ্বংস করেছেন। এই মুহূর্তে বিএসটিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সাথে রয়েছেন। আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে আপনারা তো বেশ কয়েকদিন ধরে অভিযান পরিচালনা করছেন এবং আজকে অভিযান পরিচালনা করছেন, তো শারীরিকভাবে কি পেলেন এই অভিযানে? হ্যাঁ, আপনি জানেন যে এটা বিএসটিআইয়ের নিয়মিত অভিযানের অংশ। আমরা কয়েকদিন ধরে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, যে জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে, তার অংশ হিসাবে আমরা এই কার্যক্রম আমরা জোরদার করার জন্য সচেষ্ট হয়েছি। তো আপনি দেখেন যে
একটা ফ্যাক্টরি বিএসটির অনুমোদন নিয়ে তারপরে লাইসেন্স নিয়ে এবং মানসম্মত জারে পানি বাজারজাত করার কথা, কিন্তু আপনি দেখেন কারখানায় কোনো কারখানা জাস্ট ওয়াসার ট্যাপের সাথে লাইন লাগিয়ে তারা জার ভর্তি করতেছে, বাজারে ছাড়তেছে, জনসাধারণকে প্রতারিত করতেছে। কোনো মেশিন নাই, তারপরে জারগুলি অবৈধ, যেগুলি ফুড গ্রেড জার না, এই জার তারা আমরা এই জন্য সকাল থেকে আজকে আপনি জানেন যে আপনি সকাল থেকে ছিলেন যে সকাল 6টা থেকে আমরা অভিযান শুরু করেছি এবং গণপূর্ত ভবন থেকে শুরু করে এ পর্যন্ত আসছি। হাজার হাজার জার ধ্বংস করা হয়েছে, ইতিমধ্যে একাধিক ফ্যাক্টরিও ধ্বংস করা হয়েছে। তো সেই অংশ হিসেবে আমরা আজকে জারগুলি ধ্বংস করতেছি। ধন্যবাদ আপনার। ঠিক যেমনটি উনি বলছিলেন, আপনারা শুনছিলেন যে বিএসটিআর অভিযানে কিন্তু সকাল থেকেই এই অনিরাপদ পানির বিরুদ্ধে অভিযান চলছে এবং তারা বলছে যে তাদের একটি নিয়মিত অভিযান এবং এটি চলমান থাকবে। আমরা দেখতে পেয়েছি যে যেই কারখানাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়েছে সেই কারখানাগুলোতে কিন্তু সরাসরি যে পানির লাইন আছে সেই লাইনগুলো থেকে পানির জারে পানি ভরা হচ্ছে এবং পরবর্তীতে সেগুলি বাসাবাড়ি সহ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে। তো শাফিন, এখান থেকে আসলে আমার কাছে সর্বশেষ যে তথ্যটি ছিল, এই মুহূর্তে দক্ষিণ কেরানীগঞ্জে বিএসটিআর অভিযান চলছে অনিরাপদ পানির বিরুদ্ধে এবং তারা বলেছে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। শাফিন। দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে বিএসটিআই এর অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। বরগুনা জেলা প্রশাসকের দোহাই দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ভরাট করছে নির্মাণাধীন একটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের স্থান। এতে হুমকিতে পড়ছে বরগুনার নতুন সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র শুভ সন্ধ্যা। তবে জেলা প্রশাসকের দাবি কোনো অনুমতি দেননি তারা। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালিক। সমুদ্র পাড় জুড়ে সবুজে ঘেরা ঝাউবন আর সাথেই বিস্তীর্ণ বেলাভূমি। বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা নামের প্রকৃতির এই অপরূপ মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রটিতে কেবলমাত্র আসতে শুরু করেছে পর্যটকরা। এরই মধ্যে এখানে হাজির হয়েছে দানব আকৃতির এই ডেরেজারটি। পর্যটন কেন্দ্রটির খুব কাছ থেকেই কাটছে বালু, আর সেই বালু নিয়ে ভরাট করা হচ্ছে উপজেলার খোট্টারচর এলাকায় একটি বেসরকারি নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের স্থান। একরের পর একর জমিতে চলছে বালু ভরাটের কাজ। স্থানীয়রা ও সচেতন মহল বলছে প্রায় 1 মাস ধরে বালু উত্তোলন করায় দেবে গেছে সমুদ্র পাড়টি। এমন অবস্থা চলতে থাকলে শিগগিরই শুরু হবে ভাঙন। সবচেয়ে বড় সৌন্দর্য হলো সি বিচ, সেই সমুদ্র সৈকতটায় এখন ডেবে যাচ্ছে বালু উত্তোলনের কারণে। প্রশাসন পর্যন্ত আমরা গেছি, কিন্তু এরা কোনো পদক্ষেপ নিয়েছে। যারা এই পর্যটন কেন্দ্রটিকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। অবশ্য নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা এ বিষয়ে কোনো কথা বলেনি। যেহেতু অনেক একটা বড় একটা প্রজেক্ট, আমরা যতটুকু জানি অবশ্যই বলার চেষ্টা করি। তারপরে এমন কোনো তথ্য যেগুলো জানি না, যেহেতু আপনাদেরকে অবশ্যই আমরা সত্য তথ্যগুলো দিলে সবচেয়ে ভালো। তবে প্রতিষ্ঠানটির মিডিয়ার দায়িত্বে থাকা ব্যবস্থাপকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান অবৈধভাবে নয়, জেলা প্রশাসকের অনুমতি নিয়েই বালু উত্তোলন করা হচ্ছে। জেলা প্রশাসন এটাকে টেক কেয়ার করতেছে। আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য অলওয়েজ 1.20 কিলোমিটারের বাইরে থেকে বালু উত্তোলন করা হচ্ছে, যাতে কিনা শুভ সন্ধ্যা বীজ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে জেলা প্রশাসক বলছেন তার নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে কোম্পানিটি। সমুদ্রের বালিতে আমার অনুমতি দেওয়ার অবকাশই নেই, সুতরাং এরকম কোনো কিছু বলে থাকলে তারা বিভ্রান্ত ছড়াচ্ছেন। আমরা এই বিষয়টা আপনি বললেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। এদিকে জেলা প্রশাসকের এমন বক্তব্যের প্রেক্ষিতে ফিরোজ চৌধুরীকে ফোনে আবারও প্রশ্ন করা হলে আগের অবস্থান থেকে সরে অনুমতির ব্যাপারে অপারগতা প্রকাশ করেন। সব কোশ্চেনের উত্তর তো আমার কাছে সবসময় থাকেও না ভাই। আমি আবার ওই সংশ্লিষ্ট যারা যে এটা প্রপারলি জানে তার সাথে কথা বলে কিন্তু আবার আমি সেই ইনফরমেশনটা পাস করি। তো আমি জেনে নিয়ে আমি তোমাকে এটা জানাবো। 307 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বর্তমানে 100 একর জমিতে বালু ভরাটের কাজ চলছে। পরবর্তীতে আরও 200 একর জমিতে বালু ভরাট করা হবে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। কুষ্টিয়া ও ঝিনাইদহে নানা আয়োজনে চলছে কালী পূজা। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের পদচারণায় মুখরিত মন্দিরগুলো, সেই সঙ্গে বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে মেলা। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ। যশোর প্রতিনিধি এস এম রাশেদ আর ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাজছে ঢাকার ঢোল, কীর্তনের সুরে চলছে আরাধনা। কুষ্টিয়ার খোকসায় 500 বছরের পুরানো ঐতিহ্যবাহী কালী মন্দিরে চলছে 3 দিন ব্যাপী পূজা।
সোমবার গভীর রাতে ঢাকের তালে তালে মহিষ ও পাঠা বলির মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। মনের বাসনা পূরণের জন্য দূর দূরান্ত থেকে হাজারো ভক্ত ভিড় জমান মণ্ডপে। পাশাপাশি বসেছে মেলা, চুরি, ফিতা, খেলনা সহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মেলা চলবে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত। মানতটা পূরণ হয়েছে, এই কারণে আমি আসছি। আয়সা মায়ের কাছে একজোড়া কবুতর দিচ্ছি। কালিমার কাছে আমার ছেলের জন্য মানত করছিল, মানে বাচ্চা যাতে ভালোভাবে হয় এর জন্যই। হিন্দু মুসলমান সবাই মিলে এই মেলাকে উপভোগ করছি। পূজা ও মেলা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের নিজস্ব যে ব্যবস্থা এর বাহিরেও আমরা ওখানে গ্রাম পুলিশ এবং ওইখানকার কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সবাইকে সাথে নিয়ে এই ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। প্রতি বছরের মতো ঝিনাইদহের মঠবাড়িতে একসাথে ৮৩টি কালী প্রতিমা স্থাপনের মাধ্যমে অনুষ্ঠিত হলো কালী পূজা। ১৬ জন ব্রাহ্মণ পুরোহিত এই পূজা করেন। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর বারিধারায় ফুটপাতের চায়ের দোকানে বেপরোয়া বাস, নিহত 2 জন, চালক পলাতক। বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজে যাত্রীদের দুঃস্বপ্নে পরিণত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা। অসহায় মেয়র, ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসীনতাকে দুষছেন সব পক্ষ। কর্ণফুলী নদীর অবৈধ দখলে গত 1.5 দশকে কয়েক হাজার কোটি টাকা ক্ষতি দাবি। উচ্ছেদ অভিযান আরও জোরদারের আহ্বান বিশেষজ্ঞদের। ফার্মার্স ব্যাংকের নতুন নামে যাত্রা গ্রাহকের কাছে আস্থা ফেরানোর সুযোগ, বলছেন অর্থনীতিবিদরা। নয়া কর্তৃপক্ষের অন্যতম চ্যালেঞ্জ ঋণের টাকা ফেরত পাওয়া। এবং চাঁপাইনবাবগঞ্জের গাছে গাছে আমের মুকুল, আগাম ফলন পাওয়ার আশা বাগানীদের। আম নামানোর যৌক্তিক সময় নির্ধারণের দাবি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.news.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।